This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটবঙ্গে প্রচারে ঝড় নরেন্দ্র মোদীর। আরামবাগ কৃষ্ণনগরের পর এবার বারাসাত। আজ রাজ্যে ফের জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসাতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নমো। সন্দেশখালী কাণ্ডের জেরে তোলপাড় দেশ, আর সেই আবহেই উত্তর 24 পরগনায় মোদী। টার্গেট মহিলা ভোট। মোদী সভায় সন্দেশখালী নির্যাতিতাদেরও হাজির করাবে বিজেপি। নারী নির্যাতন নিয়ে ইতিমধ্যেই রাজ্যে প্রচারে এসে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্দেশখালী কাণ্ড নিয়ে মোদীর আক্রমণের ঝাঁজ আরও কতটা বাড়ে, নজর রয়েছে রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বদ্ধপরিকর সন্দেশখালীর দুর্গারা। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের আজ প্রধানমন্ত্রী মোদীর বারাসাতের জনসভায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি। আমরা সরাসরি চলে যাব সন্দেশখালীতে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আজই পুলিশ তাদের ডেকে পাঠিয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য, যেখানে আজ তাদের যাওয়ার কথা রয়েছে মোদীর সভায় যোগ দিতে। ঠিক কি বলছেন তারা কি যেতে পারবেন আদৌ? মিমি, দেখো, মঙ্গলবার সন্ধ্যায় সন্দেশখালীতে একটা উত্তেজনা ছড়ায়। তার কারণ হচ্ছে আন্দোলনকারী দুর্গা, যাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করতে চেয়েছিলেন, যে প্রতিনিধি দলের সঙ্গে, তাদের মধ্যে একজনের বাড়িতে নোটিশ পাঠায় পুলিশ, এবং নোটিশ পাঠিয়ে একটি অজ্ঞাত মামলায় তাকে তলব করা হয় এবং তাকে বলা হয় বুধবার সকাল 10টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হবে। সেই নোটিশকে ঘিরে উত্তেজনা ছড়ায়। সন্দেশখালীর যারা মহিলারা আছেন, আন্দোলনকারীরা, তারা শিব মন্দিরের কাছে জমায়েত হন এবং তারা বলেন যে মোদীর সভায় বাধা দেওয়ার জন্যই এইভাবে তলব করা হচ্ছে পুলিশের তরফে। এবং আরও একজন আন্দোলনকারীকেও কিন্তু ফোন করে বলা হয় আজ হাজিরা দেওয়ার জন্য অন্য একটি মামলার ক্ষেত্রে। সেই সমস্ত বাধা উপেক্ষা করেই সাত সকালে সন্দেশখালী ঘাটে হাজির হয়ে গিয়েছেন এখানকার সন্দেশখালী যারা দুর্গারা আছেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা সকলেই কিন্তু এখানে বসে রয়েছেন, ছোট ছোট দলে ভাগ হয়ে তারা যাচ্ছেন। তার মধ্যে বিজেপি নেতা যিনি এখানকার রয়েছেন, রতিকান্তবাবু, তিনিও রয়েছেন। তারা একটু পরেই এখান থেকে সন্দেশখালী ঘাট থেকে নৌকোই করে তারা রওনা দেবেন হচ্ছে ধামাখালী, এবং ধামাখালী থেকে তারা কিন্তু বারাসাতের উদ্দেশ্যে রওনা হবেন। আপনাদের একটা বাধার অভিযোগ করেছিলেন, এখন কি পরিস্থিতি? অভিযোগ তো করেছিল আমাদের আটকানোর জন্য। কালকের হঠাৎ করে সন্ধ্যেবেলায় কোনো ইউনিফর্ম নেই এরকম আমার নোটিশ বাড়িতে গেছে যে আজকে থানায় তলব করা হয়েছে আমাকে। কোনো কেসের ডিটেলস আমি জানি না, কি বিষয়ে আমাকে ডাকা হচ্ছে সেটাও আমি জানি না। তো এটা আটকানোর জন্যই করা হচ্ছিল। তো আমি সেটা ওনাকেই বলেছিলাম, ম্যাডাম যিনি এসেছিলেন, যে আমি কিন্তু ওখানে যেতে পারবো না, আর আপনি মিথ্যা কথা বলে আমার থেকে সই করিয়েছেন, সেটা আমি পরে ওটার ব্যবস্থা হবে। এখন তো আপনারা যাচ্ছেন, আবার কি পথে বাধা আসতে পারে? সেটা এখন বুঝতে পারছি না কি হয়। যে বাধা আসতে তো পারেই, কালকের থেকে আটকানোর চেষ্টা করছি, এখনও তো বাধা আসতেই পারে। আপনাকেও তো ফোন করা হয়েছিল? হ্যাঁ, আমাকে তো ফোন অনেকবারই করা হয়েছিল। আমার বাড়িও লোক গেছিলো, তো আমি তো বাড়ি ছিলাম না, যে থানায় যাওয়ার জন্য। আপনারা কি আজ মোদীর সঙ্গে দেখা করবেন আলাদা করে? আপনাদের কোনো প্রতিনিধি দল সেরকম কোনো তথ্য রয়েছে? সেরকম কোনো ইচ্ছা আছে, আর দেখা করা তো খুবই দরকার। আমাদের এই নির্যাতনের কথা তো বলতেই হবে ওনাকে। সন্দেশখালী থেকে তো অনেকেই যাচ্ছেন, কিন্তু তার মধ্যে আলাদা করে কি কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন? এরকম কোনো সম্ভাবনা আছে? আপনাদের জানা আছে? উনি বলেছে যে সন্দেশখালী মা দুর্গাদের সাথে আমরা কথা বলবো আলাদা করে কথা বলবো। কি জানাবেন সেক্ষেত্রে? নির্যাতনের কথা, যা যা হয়েছে সন্দেশখালীর মধ্যে সব কথা। কালকের ঘটনা শুনেছেন যে আপনারা যখন মোদীর সভায় যাওয়ার জন্য বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে, তখন কি ধরনের বাধা বা চাপের সম্মুখীন হচ্ছেন আপনারা কি কোনো চাপের সম্মুখীন হচ্ছেন? অবশ্যই। আমার বাড়িতে দীপঙ্কর নায়েক, উনি গেছিলেন আমাদের বাড়িতে। গিয়ে আমাকে, ওনার ডাক নাম সপ্পর লায়েক, উনি আমার বাড়িতে গিয়ে আমাকে বলছেন যে তোমাকে এরকম কিছু লোক আসবে, তোমার সাথে পার্সোনালভাবে দেখা করবে এবং গোপনীয়তাভাবে তোমাকে কিছু অর্থ সাহায্য করবে। কত টাকা আর্থিক সাহায্য করবে? উনি বলেছে হয়তো 2 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে, কিন্তু আমি একটাই কথা বলেছি, আমার অর্থ। কারা করবে এই অর্থ সাহায্য? আপনাকে কেন দেবে এই 2 লাখ 3 লাখ টাকা?
দেখুন সেটা তো আমি জানি না কেন আমাকে অর্থ সাহায্য করতে চাইছে কেন, আর তাও আবার গোপনীয়তাভাবে কেন, সবার সামনে আসুক সেটা দেবে, আমার পুরো সন্দেশখালী মা বোনেদের সামনে আসুক, আমি গোপনীয়তাভাবে কেনই নেব অর্থ? আমার অর্থ তো প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমনই ভালো, আমার অর্থর প্রয়োজন নেই। আর যারা আমাকে অর্থ দিতে চাইছে তারা সবার সামনে আসুক, আর আমি চেষ্টা করব, এরপর আমি চেষ্টা করব সেটা আমি সবার সামনে আনারও চেষ্টা করব। কেন অর্থ দিতে চাইছে, কেন টাকা দিতে চাইছে? আপনার মুখ বন্ধ করতে চাইছে? আমাদের সেটাই মনে হয়, আমরা নরেন্দ্র মোদীর ওখানে যাব, আমরা বারাসাত যাব এই মিটিংয়ে, ওই জন্য হয়তো আমাদেরকে চেপে যেতে বলছে। এটাও বলেছে যে যেটা যতটুকু আগিয়েছো এবার পিছানোর সময়, তোমাদের আর আগিয়ে লাভ নেই, এবার পিছিয়ে যাও, কেননা এবার পিছিয়ে যেতে হবে। মিমি, মারাত্মক অভিযোগ, অর্থ সাহায্য করা হচ্ছে, অর্থ সাহায্য করে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে পিছিয়ে যায়, তারা যাতে আর যাতে এগিয়ে না যায়, মুভ না করে, যাতে তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে না যায়, এবং সেই জন্য অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। এই যে ব্যক্তির নাম মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগ করছেন সন্দেশখালীর দুর্গারা এই মুহূর্তে দাঁড়িয়ে, যদিও তারা বদ্ধপরিকর, তারা মোদী জনসভায় যোগ দেবেন আজ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর টিজার, আজ ফেসবুকে বড় ঘোষণা মমতার, সকাল 10টায় বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। জনগণকে ফেসবুক পেজে নজর রাখতে বলেছেন তিনি। মোদীর বঙ্গ সফরের মাঝেই বড় ঘোষণার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে কি ঘোষণা, তুঙ্গে জল্পনা। সকাল 10টায় বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, টিজার ফেসবুকে, তিনি চোখ রাখতে বলেছেন সাধারণ মানুষকে ফেসবুকে। কি ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। জল্পনাই সত্যি হলো, বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরই এই ঘোষণা। কিন্তু কেন বিজেপিতে যোগদান? TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সবাই খুব অবাক হয়েছে যে বিজেপি কেন? কারণ বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল, যার কিনা এই বর্তমান যে শাসক দল এখানকার তৃণমূল, তাকে তার সঙ্গে যুঝে ওঠার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে। সিপিআইএমের নেই বলে আমি মনে করি, কংগ্রেসের তো নেই। তো সেই জন্যে যেহেতু এই তৃণমূল দলটির দ্বারা পরিচালিত সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে, যেখান থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে, সে কথা ভেবে আমি বিজেপিতেই যোগ দেওয়ার কথা ভেবেছি। এবং বিজেপি হচ্ছে একটা উপযুক্ত রাজনৈতিক দল, যার একটা রাজনৈতিক দর্শন আছে। সেই দর্শনটার বিরোধী আমি নই, আমি সেই দর্শনটা সমর্থনই করি। ফলে এখানে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বিচারপতি গাঙ্গুলির পদত্যাগের প্রথম খবর TV9 বাংলাতেই। কোন দলে যাবেন জানিয়েছিলাম আমরাই। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি। পদত্যাগের পর প্রথম ইন্টারভিউ TV9 বাংলাকে। এত চট জলদি এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল। বিচারপতি থেকে রাজনীতির ময়দানে কেমন ছিল প্রতিবাদের রাস্তা? একটা বিরাট মাকড়সার জাল। এবার লক্ষ্য কি? সব আপডেট জানাবো আমরাই TV9 বাংলা, না দেখলেই নয়। পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশকেই। ভোটের সময় যদি কোথাও কোনো গন্ডগোল হয় তার দায় বর্তাবে ডিজিপির ওপরই। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটে হিংসা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। উৎসবের মেজাজে ভোট দিক বাংলার মানুষ। লোকসভা ভোটকে বাংলার 14তম পার্বণ বলে উল্লেখ করে সেই লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন। Commission has its priority, very, very clear priority. Free elections, transparently done, violence free, inducement free. রবিবারই এ রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ।
মঙ্গলবার রাজনৈতিক দলগুলির বক্তব্য এবং অভাব অভিযোগ শুনেছে কমিশন। সর্বদল বৈঠকে ছিল তৃণমূল সহ মোট 8টি দল। অর্থশক্তির পাশাপাশি পেশি শক্তির ব্যবহার নিয়ে অভিযোগ জমা পড়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। I said the violence pre-poll, during the poll and after the poll must be curbed. The international borders should be guarded well so that there is no possibility of any kind of nuisance from that side. बहुत से influential persons ऐसे हैं जो वोटिंग को रोकने की और इन्फ्लुएंस करने की कोशिश करते हैं। All parties except one asked for adequate deployment of CAPF on all the places for controlling law and order. পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে গণনা পর্যন্ত সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। লোকসভায় তার পুনরাবৃত্তি দেখতে রাজি নয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে। কোনো গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি। हमने उनको बहुत स्पष्ट इंस्ट्रक्शंस दिए हैं कि अपने नीचे जितनी भी हायरार्कीज हैं, चाहे वो SHOs हों, चाहे वो पुलिस की हों, चाहे वो रेवेन्यू की हों, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और SPs की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা হওয়া উচিত ছিল। ভায়োলেন্স হবে, মানুষ মারা যাবে কয়েকশো, আর কেউ দায়িত্ব নেবে না, এটা চলতে পারে না। নির্বাচন কমিশনের যারা নিয়ন্ত্রক, সেই ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে যোগ্য জবাব দেবে। স্বাধীনতার পর থেকে দেশের একের পর এক নির্বাচনে বরাবরই কালো টাকা, বেআইনি টাকা জাতীয় নির্বাচন কমিশনের অন্যতম উদ্বেগের ইস্যু। বরাবরই এই কালো টাকা বা বেআইনি টাকাকে দেশের নির্বাচন প্রক্রিয়ায় কিভাবে রোখা যায় তা নিয়ে নির্বাচন কমিশন নানা ভাবনা চিন্তা করেছে। 2024 লোকসভা নির্বাচনে ইডি থেকে ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকে এবার প্রথম থেকেই ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। पूरे चुनाव में धन का दुरुपयोग रोकने के लिए अगेन एक पोर्टल बनाया है, इलेक्शन सीजर मैनेजमेंट सिस्टम। इसमें जितनी भी एनफोर्समेंट एजेंसीज हैं, सेंट्रल गवर्नमेंट की और स्टेट गवर्नमेंट की, सब इस पोर्टल पे हैं। পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চুরি হয়েছে, এজেন্সিগুলোর কি তৎপর হওয়া উচিত না? পুরো তৎপর হওয়া উচিত। নির্বাচনে ইডিকে কাজে লাগাবে, নির্বাচনে লাগাক না, দেখাক না। আজকে তো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে ইলেকট্রাল বন্ডে কোন পার্টি কত টাকা পেয়েছে। SBI কেন জানাতে পারছে না? কেন 6 মার্চের মধ্যে জানানোর কথা সুপ্রিম কোর্টকে, কেন জানাতে পারছে না? তাহলে বিজেপি পরিষ্কার হয়ে যাবে যে কালো টাকাগুলো কোথা থেকে পেয়েছে। নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ পেলে সাধারণ নাগরিকও সি-ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছে কমিশন। अगर कोई भी व्यक्ति शिकायत हो रही है, कोई गड़बड़ी हो रही है, अगर कहीं कोई हिंसा की तैयारी हो रही है, कहीं कोई पैसा बांटने की तैयारी हो रही है, इस एप्लीकेशन से या तो लिखकर या तो फोटो खींचकर हमें भेज दें। जहाँ से भी भेजा गया वहाँ का लोकेशन हम खुद से ले लेंगे, उसके लॉन्गिट्यूड और लैटिट्यूड से। রাজ্যে এবার 80,000-এরও বেশি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। এবার নতুন ভোটারের সংখ্যা 15,25,000। রাজ্যের অন্তত 50% বুথে নজরদারি চালাতে সরাসরি ওয়েবকাস্টিং করা হবে বলে জানিয়েছেন রাজীব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের খবর আপনাদের জানাই, কল্যাণীতে শুট আউট, একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। শুট আউটের ঘটনায় আটক 2। কল্যাণীর খবর, কল্যাণীতে শুট আউট, একজনের মৃত্যু হয়েছে, 2জনকে আটক করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো যুবকের। শুট আউটের ঘটনায় আটক 2।